নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। সরকারের কাছে নারী নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, কারণ নারী সংক্রান্ত ঘটনা রাজ্যের মানুষকে ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। তাই সরকার প্রত্যেক নারী শিশুর সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের মহিলা থানার সংখ্যা বেড়ে হয়েছে 9টি, যাতে মহিলাদের বিরুদ্ধে সংঘটিত হওয়া ঘটনার দ্রুত নিষ্পত্তি করা যায়। রাজ্যের 8টি জেলায় 8টি সখী ওয়ান স্টপ সেন্টার পরিচালনা করা হচ্ছে। এই নারী সুরক্ষার অঙ্গ হিসেবে শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে মহিলা কল্যাণ ও সশক্তিকরণ কনক্লেভ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন মন্ত্রী। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্ণা দেববর্মা সহ অন্যান্যরা। এই সম্মেলনে প্রধান উদ্দেশ্য নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং নারীদের সুরক্ষার জন্য নিরাপত্তার আরও সঠিক ব্যবস্থাপনা গড়ে তোলা। মন্ত্রী টিঙ্কু রায় জানান, সরকার চায় মহিলারা যাতে আত্মনির্ভর হয় এবং প্রত্যেক মহিলা যাতে সুরক্ষিত থাকে, এর জন্য সরকার কাজ করে চলেছে। আর বলেন, সরকার যে কাজগুলো করতে পারে না সেগুলো সামাজিক সংগঠনগুলো করতে পারে, তাই তাদের কাজকর্ম নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। আজকের যে প্রোগ্রাম, এটা বিশেষত মহিলা এম্পাওয়ারমেন্ট, মহিলাদের সশক্তিকরণ এবং তাদের অধিকার, তাদের সুরক্ষা, তাদের সম্বন্ধিত বিষয় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সহ মহিলা কমিশন সহ এবং এনজিওদের একটা অবদান, এগুলো নিয়ে আজকের মূলত কার্যক্রম। আমরা চাই আমাদের রাজ্যের মহিলারা যেন সশক্তিকরণ হয়, আমাদের মহিলারা যেন আত্মনির্ভর হয়, আমাদের মহিলারা যেন সুরক্ষিত থাকে, সামাজিক ভাবে তাদের অধিকার যেন সুরক্ষিত থাকে, সেগুলো নিয়ে আজকের আলোচনা হবে। এবং এনজিওর একটা বড় ভূমিকা, সামাজিক সংগঠনগুলো অনেক কাজ আছে যেটা সরকার করতে পারে না, সেই ক্ষেত্রে সামাজিক সংগঠনগুলো ইচ্ছা করলে করতে পারে এবং তাদের সেই অবদান, সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা হবে। রাজ্যের ঘরে ঘরে 42 লক্ষ মানুষ প্রস্তুত হচ্ছে। মাঠে ময়দানে জবাব দিতে হবে বিজেপি এবং তীব্রামথাকে। কেউ আপনাদের রেহাত করবে না। সমাজ জীবনে কোন ঠাসা করে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেবে মানুষ। শনিবার উপজাতি গণমুক্তি পরিষদের ডাকা রাজভবন অভিযান থেকে এই কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। রাজ্যের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে শনিবার রাজভবন অভিযান সংগঠিত করল ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ। আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গিয়ে এক বিক্ষোভ সভা সংগঠিত করে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সংগঠনের নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার বক্তব্য রেখে বলেন, 2018 সালে বামফ্রন্ট সরকারকে ক্ষমতার থেকে হটাবার জন্য ভারতীয় জনতা পার্টি 293টি প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল শূন্য পদ পূরণ করা। তাদের প্রতিশ্রুতি, সরকারের প্রতিষ্ঠিত হতে পারলে বছরে 50,000 চাকরি দেবে। বিশেষ করে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে 50,000 শূন্য পদ পূরণ করা হবে এবং তারপর যখনই শূন্যপদ সৃষ্টি হবে তখনই সে শূন্যপদ পূরণ করার উদ্যোগ নেবে। শূন্যপদ তৈরি হওয়ার সুযোগ দেবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল তারা। বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে তাদের এই প্রতিশ্রুতি দিয়ে বলা হয়েছিল, কোথায় 50,000 শূন্যপদ? 15 থেকে 16,000 শূন্যপদ রয়েছে। তখন তারা বলেছিল, যখন শূন্যপদ পূরণ করা হবে তখন দেখবেন কোথা থেকে এত শূন্যপদ এসেছে। এখন বোঝা যাচ্ছে এটা অসত্য বলেছিল তারা। তিনি আরো বলেন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যাতে ক্ষমতায় ফিরতে না পারে তার জন্য তীব্রামথা গত বিধানসভা নির্বাচনে বেছে বেছে মাত্র 42টি আসনে প্রার্থী দিয়েছিল। তারা জানত উপজাতিদের অংশের মানুষ আগে কংগ্রেস এবং বর্তমানে বিজেপি দ্বারা প্রতারণার শিকার হয়েছে। তাই প্রতারক বিজেপিকে ভোট দেবে না এবং কংগ্রেসকেও তারা ভোট দেবে না। তাই বিজেপির রক্ষা কবচ হিসেবে 7টি আসনে প্রার্থী না দিয়ে 22টি অসংরক্ষিত আসনে প্রার্থী দিয়েছিল তারা। তারপর ভোটে বিভাজন তৈরি করে তথাকথিত উপজাতি ঐক্যের কথা বলে বিজেপির সরকারকে বাঁচাতে সাহায্য করেছে। তারপর 13টি আসন পেয়ে ভোটের ফলাফলের 6 মাসের মাথায় 2 জন মন্ত্রী নিয়ে বিজেপি দলে ঢুকে যায় মথা। এভাবে তারা উপজাতি, উপজাতি
বেকার যুবক যুবতী সহ লক্ষ লক্ষ মানুষের সাথে প্রতারণা করেছে। এখন বিধানসভা অধিবেশনে যখন বিরোধী দলের বেঞ্চ থেকে বেকারদের কর্মসংস্থান নিয়ে বিধায়ক নয়ন সরকার প্রস্তাব তোলার পর এক পায়ে দাঁড়িয়ে তিপ্রামথার বিধায়করা বিজেপিকে সমর্থন করে বিরোধী দলের বিধায়ক নয়ন সরকারের উত্থাপিত প্রস্তাব পরাস্ত করেছে। কিন্তু এটা বিরোধী দলের বিধায়ক নয়ন সরকারের পরাস্ত করে না, এটা মথার বিধায়কদের অপদার্থতার চেহারা, প্রতারকের চেহারা এবং বেকার যুবক যুবতীদের স্বার্থের পরিপন্থী চেহারা। এটাই প্রমাণিত হয়েছে 10 জানুয়ারি শীতকালীন বিধানসভা অধিবেশনের শুরুর দিন। কিন্তু রাজ্যের ঘরে ঘরে 42 লক্ষ মানুষ প্রস্তুত হচ্ছে। মাঠে ময়দানে জবাব দিতে হবে বিজেপি এবং তিপ্রামথাকে। কেউ আপনাদের রেহাত করবে না। সমাজ জীবনে কোন ঠাসা করে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেবে মানুষ। জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী কেন্দ্রের এবং বিজেপি দলের জাতীয় সভাপতি, যিনি এখন বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, তারাই সেখানে বলবার চেষ্টা করেছেন 50,000 শূন্যপদ এরা যদি সরকারে আসে। তার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল প্রথম মন্ত্রিসভার বৈঠকে তাদের যে হিসেব 50,000 শূন্যপদ সেই পদ পূরণ করার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তারপর থেকে এরা যতদিন সরকারে থাকবে আর শূন্যপদ সৃষ্টি হতে দেবে না। যখনই পদ শূন্য হবে তখনই তারা তা পূরণ করার পদক্ষেপ গ্রহণ করবে। আমরা জিজ্ঞাসা করেছিল তাদেরকে বলেছিলাম 2017 নভেম্বর ডিসেম্বরের হিসাব হচ্ছে সারা ত্রিপুরায় 1,62,000 থেকে 65,000 কর্মচারী ছাড়াও 16 থেকে 17,000 পদ শূন্য। আপনারা কোথায় পেলেন 50,000? তথ্য তো আমাদের হাতে আছে, আপনারা সঠিক তথ্য দিচ্ছেন না। জবাবে তারা আমাদের বলবার চেষ্টা করেছেন আমাদের হাতে হিসেব আছে। আমরা সরকার তৈরি করে যখন এই শূন্যপদ পূরণ করব তখন আপনারা দেখতে পাবেন এই 50,000 থেকে কিভাবে এই হিসেব আমাদের হাতে এসছে। আমাদের অভিজ্ঞতা কি শুনছিলেন? বিশেষ করে আমাদের ছাত্র এবং যুব নেতৃত্ব তথ্য দিয়ে বলবার চেষ্টা করেছেন। এখন কি দেখা যাচ্ছে? শূন্যপদ তারা যে 50,000 বলেছে এটা তো অসত্য, এটা কোনো হদিস নেই। পূরণ করার যেমন উদ্যোগ তারা নেয়নি। 7 বছর হতে আর 2 মাস বাকি আছে। বিজেপি সরকারের পেছনে RSS বিশ্ব পরিষদ বজরং দল, এই সরকারের 7 বছরের রাজত্বে শিক্ষক শ্রেণী কর্মচারীর পদ 162-65 থেকে কমে এটা 1 লক্ষ কয়েক হাজার এসে দাঁড়িয়েছে এবং প্রায় 51 থেকে 52,000 নতুন করে পদ শূন্য হয়েছে। কালকে আপনারা শুনছিলেন আমাদের যুবনেতা বলছিলেন 3 দিনের জন্য অধিবেশন বসেছে। বিরোধী দলের অন্যতম বিধায়ক নয়ন সরকার, তিনিও ব্যক্তিগতভাবে যুব আন্দোলনের একজন কর্মী এবং সংগঠক নেতৃস্থানীয়, সেই জায়গায় বেসরকারি প্রস্তাব এনেছেন। সেই বেসরকারি প্রস্তাবের মূল বক্তব্য ছিল রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে পদগুলো শূন্য পড়ে আছে অবিলম্বে সংরক্ষণ নিশ্চিত করে এই শূন্য পদগুলো পূরণ করবার জন্য ত্রিপুরা সরকার ব্যবস্থা গ্রহণ করবে। আমি বিস্তৃত যাচ্ছি না, আপনারা শুনছিলেন। আজকে পত্রিকা খুলে দেখবেন, সব পত্রিকায় পাবেন না। খয়ের খা যারা চাইবার আগে লাখ লাখ টাকার বিজ্ঞাপন যারা পায়, এই সরকারের পদতলে তারা তৈলবর্ধন করেন। এই সরকারের কোনো ভুল তাদের চোখে ধরা পড়ে না। সেটা বিশ্বাস করুন, আমি বলবো ঘৃণা, তিপ্রামথা যারা বিজেপির বিরুদ্ধে কথা বলে, বামপন্থী ফ্রন্টের দিকে যাতে উপজাতিদের ভোট বিধানসভার সময় আসতে না পারে। 42 আসনে প্রার্থী দিয়েছিল উপজাতিদের সংরক্ষিত আসন বেশ, এ নিয়ে কারোর কোনো প্রশ্ন নাই। বাকি যে বেশটা এখন
এগুলো সংরক্ষিত না, কিন্তু ওখানে ট্রাইবাল ভোট আছে। আপনারা যদি দাঁড়াতেন 7টা আসনে যদি দাঁড়াতেন, কেউ কিন্তু প্রশ্ন করতো না। বাছাই করে অসংরক্ষিত যে আসনগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক উপজাতি ভোট আছে, এরা জানেন এই উপজাতিরা বিজেপির হাতে প্রতারিত হয়েছে। আগে যেমন কংগ্রেসের হাতে হয়েছে, বিজেপির হাতে হচ্ছে। এরা বিজেপিকে ভোট দেবে না। তাহলে এদের ভোট কোথায় যাবে? বামফ্রন্ট, মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, তাদের দিকে যদি ভোট যায়, বিজেপি সরকার থাকবে না। বামফ্রন্ট সরকার মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তৈরি হবে। এটাকে প্রতিহত করবার জন্য অসংরক্ষিত আসনে এরা বিপ্লবতা উপজাতি প্রার্থী দাঁড় করিয়ে সেই ভোটের মধ্যে তারা বিভাজন তৈরি করে বরঞ্চ ভোট তাদের দিকে তথাকথিত উপজাতি ঐক্যের স্লোগান তুলে টেনে নিয়ে বিজেপি সরকার থেকে বাঁচতে সাহায্য করেছে। এরা কিন্তু বিজেপির বিরুদ্ধে কথা বলে 19 ভাগ ভোট পেয়েছে, 13টা আসন পেয়েছে। 6 মাসের মাথায় এই 13 জন বিধায়ককে বিপ্লবতা 6 মাস আগে যে বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করেছে, আকাশ পাতাল মথিত করার চেষ্টা করেছে, তারা বিজেপি সরকারে ঢুকে যায় 2 জন মন্ত্রী সহ। এরা এই বিধানসভায় প্রতারণা করলো কাদের? শুধু অনুপজাতি না, অনুপজাতি উপজাতি নির্বিশেষে উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু এই ত্রিপুরার লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়েদের সাথে তারা প্রবঞ্চনা করলো। বিজেপির সাথে হাত তুলে এক পায়ে দাঁড়িয়ে নয়ন সরকারের প্রস্তাবের বিরোধিতা করে তাকে পরাস্ত করল। নয়ন সরকারের প্রস্তাব পরাস্ত করে না, এরা নিজেরাই তাদের যে ক্রমাগত চেহারা, প্রতারকের চেহারা, প্রবঞ্চকের চেহারা, যুবক বেকার যুবকদের স্বার্থের পরিপন্থী চেহারা, তাদেরকে স্বার্থের হরণ করে তারা ভোটের সময় পরে একটা সরকারে বসতে পারলে পরে আর একটা তারা একটা ক্লেদাক্ত চেহারা কালকের বিধানসভায় তারা কিন্তু সেটা প্রমাণ করে দেবে। এদের জবাব দিতে হবে। এরা যদি মনে করেন বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার জুড়ে এরকম একটা জরুরি গুরুত্বপূর্ণ প্রস্তাব বিরোধিতা করে, বিরোধীদেরকে শিক্ষা দিলাম, আপনাদের শিক্ষা দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যে 40 থেকে 42 লক্ষ মানুষ উপজাতি, অনুপজাতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে তারা কিন্তু ঘরে ঘরে তৈরি হচ্ছে। জবাব আপনাদের কাছে চাইবে, মাথায় ময়দানে আপনাদের জবাব দিতে হবে। আপনাদেরকে কেউ র্যাপ করবে না এবং জবাব আপনারা দিতে পারবেন না। তার জন্য আপনাদেরকে সমাজ জীবনে কোণঠাসা করে জনগণ থেকে আপনাদেরকে বঞ্চিত করবার জন্য তারা কিন্তু ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে। তার নিদর্শন স্বল্প সময়ের উদ্যোগে সর্বভারতীয় আন্দোলনের যে ডাক, তাতে সারা দিয়ে গণমুক্তি পরিষদের নেতৃত্ব সংগঠনকে সঙ্গে নিয়ে এই যে কর্মসূচি, তার মধ্য দিয়ে কিন্তু তার প্রতিফলন ঘটছে। তিনি আরো বলেন, রাজবাড়ি দেখে আর কতদিন মানুষকে ভুলিয়ে রাখবেন? মানুষ যখন জবাব চাইছে তখন জবাব দিতে পারছেন না, কিভাবে আর কতদিন নিজেকে গুটিয়ে রাখবেন? তাদের মুখের চেহারা স্পষ্ট হয়ে গেছে, এখন তারা মানুষের কাছে ধরা পড়ে গেছে। আরো বলেন, বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথা 3 দলই অপবাদী। তাদের কাছ থেকে ত্রিপুরাকে মুক্ত করতে হলে লড়াই ছাড়া আর কোনো রাস্তা নেই। আগামী দিন যদি জাতি জনজাতি নিয়ে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে, তাহলে তারা ছিন্ন ভিন্ন করে তাদের বোঝাতে হবে ত্রিপুরায় জাতি জনজাতির ঐক্যের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বিজেপি, এই 3 দলের আমাদের কোনো বন্ধু বলবার চেষ্টা করেন এখন ডাবল না ট্রিপল ইঞ্জিন, তার মানে গাড়ি একটা 3টা ইঞ্জিন, কত শক্তির গাড়ি। সমস্যার সমাধান কোথায় হচ্ছে? এই জায়গায় এই দুঃশাসন, জনবিরোধী শাসন, স্বৈরাচারী শাসন, ফ্যাসিস্ট শাসন, অনার মৃত্যু, সন্তান মৃত্যু, অন্য রাজ্যে কাজের সন্ধান দিয়ে সেখানে মারা পড়ছে, মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না, খোঁজ নেওয়ার কেউ নাই। এই সরকারকে চলতে দেবেন? সরকার চালাতে দেবেন? কেন মেনে নেবেন?
ত্রিপুরা মাথা থেকে বিজেপি বিজেপি আইপিপি থেকে ত্রিপুরা মাথা প্রত্যেকটা অপমান। কাজে আপনাদের দেখা থেকে আমাদের যে উপজাতিদেরকে আলাদা করে অনুপজাতিদের বিরুদ্ধে নিয়ে গিয়ে মূলত বাঙালিদের বিরুদ্ধে যার করবার চেষ্টা করছে ত্রিপুরা মাথার নেতা, এই যে ঘৃণ্য ষড়যন্ত্র তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কিসের ট্রাইবেল ইউনিটি, কিসের নন ট্রাইবেলের বিরুদ্ধে? ত্রিপুরার ইতিহাস হচ্ছে উপজাতি অনুপজাতির লড়াইয়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক একতা, এই গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে এই দীর্ঘ যে জয়যাত্রা ইতিহাস অঙ্কিত করেছেন ত্রিপুরার মানুষ, এই সম্পর্কে সচেতন থেকে সামনের দিনে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে এই যে জরুরি দাবিগুলো যেগুলো নিয়ে আজকে আপনারা এখানে মিলিত হয়েছেন, এই দাবিগুলো আদায় করবার জন্য এর সাথে আপনার বেঁচে পড়তে থাকার প্রশ্নটা যুক্ত, এগুলো আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে ট্রাইবেল নন ট্রাইবেল উপজাতি বাঙালির নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলে সামনের দিনে বৃহত্তর আন্দোলনের ঢেউ তুলতে হবে, ঝড় তুলতে হবে। এই ঝড়ে এই সরকারের যে সিংহাসন এটাকে তলিয়ে দিতে হবে, এরকম একটা জায়গা যাওয়ার জন্য আজকে এখান থেকে আপনারা শপথ নিয়ে যাবেন, এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার। আমি সব দাবিতে যাচ্ছি। 200 দিন রেগা 600 টাকা বুঝুন, এটাও আচরণ বিধানসভা নির্বাচন, বিজেপির নির্বাচনী ইস্তারের প্রতিশ্রুতি। দেশের কোথাও 200 দিন নাই। বিজেপি বলছে তার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অসুস্থ ছিলেন, তাকে উড়িয়ে এনে প্রেস ক্লাবে বসিয়ে নির্বাচনী ইস্তার তার হাত দিয়ে উপস্থিত করে তাকে দিয়ে বলিয়েছেন আমি কেন্দ্রের অর্থমন্ত্রী। বিজেপিকে যদি ভোট দিয়ে আপনারা সরকারে বসাতে পারেন, এই যে 293টা প্রতিশ্রুতি তার যে সার সংক্ষেপ আপনাদের 7টা-8টা দাবি বিষয় সামনে রেখে এই ইস্তার আপনাদের হাতে তুলে দিলাম। এগুলি বাস্তবায়নের জন্য টাকা পয়সার কোনো সমস্যা হবে না। আমি কেন্দ্রের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এটা বলবার জন্যই এখানে এসেছি। তাতে কি ছিল? 200 দিন রেগার কাজের ব্যবস্থা হবে ত্রিপুরা বিজেপি সরকার আসলে, এবং 340 টাকা দৈনিক মজুরি হবে। আমরা তখন জিজ্ঞেস করেছিলাম ভারতবর্ষে 29-30 রাজ্য আছে, কেন্দ্রের বিজেপি সরকার ছাড়াও আরো 8টা-9টা রাজ্যে কোথাও সরাসরি বিজেপি সরকার চালাচ্ছে, কোথাও অন্য দলকে সাথে নিয়ে বিজেপি সরকার চালাচ্ছে। একটা রাজ্য দেখাতে পারেন বা ভারতবর্ষে এভাবে এদিন বর্তমান ট্রিপল ইঞ্জিনের সরকারকে কামান দাগলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শান্তন টিভি। বিশ্ব যুব দিবস উপলক্ষে আগরতলার দুর্গা যমুনী স্থিত সূর্য তোরান ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবির উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা 7 রামনগরের বিধায়ক দীপক মজুমদার সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। রক্তদান শিবিরে উদ্বোধন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান মেয়র দীপক মজুমদার। বক্তব্য রেখে তিনি বলেন, রক্তদান মহৎ দান, এ দানের চাইতে বড় দান হতে পারে না। রাজ্য সরকারি 12 ব্লাড ব্যাংক এবং বেসরকারি 2টি ব্লাড ব্যাংক রয়েছে। রক্তের স্বল্পতা কমানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জনগণের কাছে আবেদন করেছিলেন রক্তের জন্য এগিয়ে আসার। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি সামাজিক প্রতিষ্ঠানগুলো রক্তদানে এগিয়ে আসছে বলে বক্তব্য তুলে ধরেন তিনি। এটা খুবই ভালো জিনিস যে রক্তদান উৎসব বা রক্তদান শিবির আয়োজন করা। আমরা জানি যে আমাদের রাজ্যে 12টি সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক আছে এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক। এই ব্লাড ব্যাংকগুলো রক্ত স্বল্পতা দেখা দেয় প্রায় সময়, এবং তার যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান উৎসব বা রক্তদান শিবির বা স্বেচ্ছাসেবীরা রক্তদান করে আসে। কারণ রক্তের কোনো বিকল্প নেই। আমাদের এখানে যারা ভারতবর্ষে বড় বড় সায়েন্টিস্ট বা পৃথিবীর সমস্ত কিছু আবিষ্কার করেছেন, আমাদের ভারতীয় সায়েন্টিস্টরা মঙ্গল গ্রহে, চন্দ্র গ্রহে, সূর্য গ্রহে যাচ্ছেন, কিন্তু রক্তের বিকল্প তৈরি করতে পারছেন না। এটা সম্ভব না। রক্তের বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তারাই হচ্ছে বিকল্প। আমি যারা রক্ত দিচ্ছেন আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন। কারণ রক্ত দিলে আজকে যারা রক্ত দিচ্ছেন আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। কারণ তারা জানেন না তাদের রক্তকেই গ্রহণ করবে। এক জায়গায় একটা আছে যেখানে আমরা দল, সম্প্রদায়, জাত পাত নিয়ে আলোচনা করি, কিন্তু রক্তের ক্ষেত্রে রক্তের কোনো ধর্ম হয় না। আজকে যারা রক্ত দেবেন, যারা দান করছেন বা যারা গ্রহণ করবেন, তারা কোন জাত কোন ধর্ম
কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তো এটা কিন্তু জানি না। স্বস্তিবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব যুব দিবসকে সামনে রেখে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর সহ অন্যান্যরা। সংসদে রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ভারতবর্ষের যুবকদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে যুব দিবসের আয়োজন করা হয়। ভারতের জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা যুব আইকন রয়েছেন তাদের সম্মান জানানো, কারণ তারা সমাজের স্বার্থে কাজ করে চলেছেন এবং বিশেষ করে তারা সমাজের জন্য যেভাবে কাজ করে চলেছেন এর উৎসাহের জন্য বিশেষভাবে উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে গৌরব দিবস প্রসঙ্গে বলেন, ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি সঠিক সম্মান জানানোর জন্য ভারতীয় জনতা পার্টি গৌরব দিবসের আয়োজন করেছে, কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম ডক্টর বি.আর. আম্বেদকরের নিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। এ ধরনের বিভ্রান্তিমূলক কর্মসূচি বন্ধ করার জন্য আহ্বান জানান তিনি। কংগ্রেস এবং সিপিআইএম কিভাবে আম্বেদকরকে সঠিক সম্মান পর্যন্ত দেয়নি সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তৎকালীন কংগ্রেস সরকার আম্বেদকরকে ভারতরত্ন থেকেও বঞ্চিত করেছিল বলে অভিযোগ তোলেন সাংসদ। সমালোচনা করে আরো বলেন, ডক্টর বি.আর. আম্বেদকর সংসদে নির্বাচিত হয়ে আসুক সেটাও চায়নি ইন্দিরা গান্ধী এবং জওহরলাল নেহেরু। যতবারই তিনি নির্বাচনের লড়াই করেছেন ততবারই এই কংগ্রেসরা তাকে অপমান করে পরাস্ত করেছে। তাই তাদের কোনো অধিকার নেই বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কোনো মিটিং মিছিল করার। তারা বরাবরই দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর এবং সংবিধানকে অপমান করেছে। 2014 সাল থেকে দেশের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর প্রকৃত সম্মান পেয়েছেন বলে জানান তিনি। বসাক রোড স্থিত আমাদের স্বস্তি মার্কেটের যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে। তো এই রক্তদান শিবির উপলক্ষে এখানে যারা ব্যবসায়ীবৃন্দ, যারা এই ব্যবসার সঙ্গে জড়িত কর্মচারী মহল থেকে শুরু করে প্রত্যেকেই উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এখানে রক্তদান করছেন। এটা আমাদের কাছে, ত্রিপুরার কাছে একটা নজিরবিহীন ঘটনা যে আজকে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ এই রক্তদানের মতো মহৎদানে উৎসবের মেজাজে তারা এখানে রক্তদান করে। আমি ধন্যবাদ জানাই স্বস্তি মার্কেট ব্যবসায়ী সমিতির যারা সদস্যরা রয়েছেন, এরকম একটা মহতী কাজে তারা ব্রতী হয়েছেন। রাজধানীর পূর্ব প্রতাপগড় লোকনাথ চৌমুহনী স্থিত প্রতাপগড় ব্রাইট ক্লাবের 50তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুদিন ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই উপলক্ষে শনিবার সকালে ক্লাব প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট সমাজসেবী স্বপ্না দাস, ক্লাব সভাপতি, সম্পাদক সহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এই দিনের আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। ক্লাব কর্তৃপক্ষের দাবি, এই ক্লাব সারা বছর ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে আসছে। 50তম প্রতিষ্ঠা দিবস 12ই জানুয়ারি সকাল 7টায় ক্লাবের পতাকা উত্তোলনের কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল 10টা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চক্ষু পরীক্ষা, বিকেলে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। পাশাপাশি রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে আয়োজন করা হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। আমাদের ক্লাব প্রতাপগড় ব্রাইট ক্লাব পিবিসি 50 বছর পূর্তি উপলক্ষে আমরা একটা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। আজকে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা এবং সন্ধ্যাবেলায় আমরা আমাদের একটা নেশার বিরুদ্ধে আমাদের একটা নাটক হবে। তার পাশাপাশি কালকে আমাদের সকালবেলা আমাদের ক্লাবের যে প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে পতাকা উত্তোলন হবে, স্বামী বিবেকানন্দের মাল্যদান হবে। তার পাশাপাশি সকাল 10টায় আমাদের চক্ষু শিবির এবং হেলথ ক্যাম্পও আয়োজন করা হয়েছে। শুক্রবার আগরতলা জিআরপি থানার এনডিপিএস মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও 2 জনকে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করে আগরতলা সরকারি রেল পুলিশ
থানা। তারা মিলিতভাবে দূরপাল্লার ট্রেনে করে মাদকদ্রব্য বহিরাজ্যে আনার নেওয়ার করে বলে তাদের বিরুদ্ধে পুলিশের কাছে খবর ছিল। তারপরে পুলিশ তাদের আটক করে তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় মোট 8,30,000 ভারতীয় টাকা। সেগুলো মাদকদ্রব্য কেনাবেচার টাকা বলে পুলিশের প্রাথমিক ধারণা। ধৃত দুজনের নাম মোহাম্মদ মেহেদি হাসান নাজমুল, বাড়ি সোনামুড়া কুলুবাড়ি দাওদারিনী এলাকায়, এবং শাহেনা আক্তার, বাড়ি চোরেলাম আড়ালি এলাকায়। গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অ্যাকচুয়ালি আমাদের আগরতলা রেল স্টেশনে যে মাদকদ্রব্য আনা নেওয়া করে ওইগুলোর সঙ্গে তারা যুক্ত আছে। আমরা ডিউরিং ইনভেস্টিগেশনে তা পেয়েছি। তো একজনের নাম হলো মোহাম্মদ মেহেদি হাসান নাজমুল, ওনার বাড়ি কুলুবাড়ি সোনামুড়া থানার অন্তর্গত। আরেকজন আছেন শাহানা আক্তার, উনি নর্থ সরিলাম আড়ালিয়া বিশালগড় থানার অন্তর্গত। তো এমনিতে তাদের কাছ থেকে আমরা ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি পেয়েছি। তো মেহেদি হাসান নাজমুল ওনার কাছ থেকে পেয়েছি 6,30,000 টাকা, আর শাহানা আক্তার ওনার কাছ থেকে পেয়েছি 2 লক্ষ টাকা। তো এগুলি যথারীতি ওই কেস কানেকশনে সিজ করা হয়েছে এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে উইথ পুলিশ রিমান্ড। এবং যারাই এইসব মাদকদ্রব্য কেনাবেচা বা ওইসব মামলার সঙ্গে যুক্ত আছে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করব। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।